অনেকক্ষণ পর আসলে ভালো একটা রোডে আসলাম। আর গ্রাম গ্রাম একটা ফিল আসতেছে শরীরে, যে গ্রামের ভিতর দিয়ে চালাচ্ছি। অনেকক্ষণ পর এরকম রোড পাইছি ভাই। অনেকক্ষণ ভাঙ্গা চূড়া রোড দিয়ে চালানোর পর এখন অনেকক্ষণ পরে একটা ভালো রোড পাইছি। আর দেখা যাক এটা কতটুকু কন্টিনিউ হচ্ছে বা কন্টিনিউ কতটুকু করতে পারি। এই রোডটা মনে হয় অনেকাংশেই ভালো একটা রোড। আমি যতটুকু বুঝতেছি যে এলাকার ভিতর দিয়ে তো ভাই, এই কারণে চাঁদপুর দেখলাম 35 কিলো। 35 কিলো বেশি সময় লাগবে না, তারপরে 1 ঘন্টার মতো লেগে যাবে, যেহেতু এরিয়ার ভিতর দিয়ে রোডটা বা এলাকার ভিতর দিয়ে রোডটা, এই কারণে অত একটা টানাও যাচ্ছে না। আনাল 35 কিলো আপনার আধা ঘন্টার ভিতরে পৌঁছানো যেত যদি হাই রোড হতো বা এক্সপ্রেসওয়ে হতো। কোনো এক্সপ্রেসওয়েতে আপনার মিনিটে 1 কিলো 1.5 কিলোর মতো টানা যায়, যদি রাস্তা একবারে ফাঁকা থাকে বা রাস্তার ভিতরে কোনো ট্রাফিক না থাকে তাহলে। আর এটা একদম গ্রামের ভিতর দিয়ে তো, এটাতে আপনার হালকা টানলেই দেখা যাচ্ছে সামনে অটো আসে, সিএনজি আসে, এবার একটা গাড়ি এসে চাপ দেয়। এই কারণে 50, 60, 70 অ্যাভারেজ টানতে হচ্ছে। ওই যে দেখেন আপনার সামনে ওরকম গাড়ি এসা ঝামেলা করবেই, এটা স্বাভাবিক। বা এই যে দেখেন উনি আমারে ফুকা মারে যে আমি এই সাইডে যে পড়ে যাইতাম। এই নদীমাতৃক চাঁদপুর যে কত সুন্দর, এখান থেকে বোঝা যাচ্ছে আর কি, আভাসটা পাওয়া যাচ্ছে। আর আবহাওয়াটা অনেক ঠান্ডা এই সাইডের। আমাদের ঢাকার আবহাওয়াটা যেমন একটু ভারী আপনার শুষ্ক, এই সাইডের আবহাওয়াটা একটু ঠান্ডা মনে হচ্ছে আমার কাছে যতটুকু। যারা একটু গ্রাম অঞ্চলে থাকে তাদের আসলে ভাগ্য আছে বলতে হবে, কারণ ভাগ্য না থাকলে গ্রাম অঞ্চলে থাকা যায় না ভাই। আপনি যতই তপস্যা করেন গেরো বিষয়, আপনার গ্রামে থাকবেন, আপনি ছোটো থেকে যে জায়গায় বড় হয়েছেন এই জায়গায় মানে জীবনটা পার করা অনেক একটা আসলে তৌফিকের নসিবের বিষয়। এখন তো অবশ্য আপনার শুকনো মৌসুম চলতেছে, বর্ষাকালে মনে হয় এগুলো সব জায়গায় পানি টইটম্বর থাকে। আর এই রাস্তাটাও মনে হয় তখন অনেক সুন্দর হয়ে যায় যখন আমি যাচ্ছি বা যেখান দিয়ে যাচ্ছি। তাও এখন আপনার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সবুজই আছে, বিকজ আপনার চারপাশে নদী আছে। বা অত একটা এই সাইডে দেখা যাচ্ছে যে আপনার কি বলে যে ঝামেলা হয়, যেটা আপনার শুষ্ক, ওরকম শুষ্ক ভাব নাই, কারণ চারিদিকে নদী আছে। আর আবহাওয়াটা অনেক মানে আপনার কি বলবো অনেক সফট লাগতেছে, যেটা আর কি সচরাচর আমরা ঢাকা শহরে দেখতে পাই না বা ঢাকা শহরে পাই না। এরকম আবহাওয়াটা অনেক মিস করি আর কি। গাছপালা আছে বলে এরকম আবহাওয়া পাওয়া সম্ভব হচ্ছে। দেখেন গ্রাম অঞ্চলও ছেলেপেলেরা ফ্রি ফায়ার খেলতেছে একসাথে জোটবদ্ধ হয়ে। আসলে এখন সমাজ ব্যবস্থাটা বা এখন ছোট থেকে যারা বড় হচ্ছে তাদের জীবন ধারণটা অনেক ক্রিটিক্যাল আর কি, আমার কাছে যেটা মনে হয়। কারণ এখন অনেকে দেখবেন যে গেমের ভিতরে সারাদিন পড়ে আছে, তাদের সারাদিন পার করতেছে গেমের মাধ্যমে। এটা আসলে কখনো উচিত না, যারা এরকম করেন তাদের কখনো এরকম করা উচিত না। একটু আপনার গেম খেলবেন আপনি সাডেন টাইমের জন্য, কিন্তু সব সময় আপনার গেমের ভিতর পড়ে থাকবেন বা এটা আসলে আমি নিজে অ্যাটলিস্ট এটাকে সমর্থন করি না। এখন যেভাবে বলতে পারেন, কারণ আপনি গেম খেলবেন, আপনার গেম খেলার একটা সময় আছে। আপনার গেম খেলার দেখা যায় রাত্রে আপনি 1 ঘন্টা খেললেন, 2 ঘন্টা খেললেন, আলাদা হিসাব। আমার চারিদিকে নদী, সেটা ম্যাপের ভিতরে বোঝা যাচ্ছে। আপনারা দেখতেছেন যারা ম্যাপটা ফলো করেন, যে ম্যাপের আশেপাশে এই সাইডেও মনে হয় একটা সুন্দর আপনার প্রবাহিত নদী আছে। তো এই নদীটা এখন শুকায় গেছে, বিকজ এখন তো আপনার বর্ষাকাল না, এখন আপনার শুষ্ককাল চলতেছে। ঈদের পরবর্তীতে মানে সামনে কিছুদিন আগে শীতটা আমাদের পার করলাম, শীতের পরে তো আমাদের দেশে সব নদীমাতৃক দেশ, আমরা সব শুষ্কই থাকি। আর ইট ভাটাও আছে আশেপাশে, দেখা যাচ্ছে ভালো পরিমাণে ইট ভাটাও আছে। আর এদিকে ওই যেমনটা বললাম যে 70 রুপে টানাই যাচ্ছে না, যদি 80-90-তে টানতে পারতাম তাহলে মিনিটে 1 কিলো 1.5 কিলো করে চালানো যেত। তাও মোটামুটি টানা যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার ওই যে কক্সবাজারের পরবর্তীতে মেরিন ড্রাইভের যে একটা রোডের ফিল, ওইটা আর কি আসতেছে। তো যদি মেরিন ড্রাইভের মতো সাগর থাকলো তাহলে আরও মনে হয় বেটার হতো। এখন তো এই সাইডে নদী দেখতে পাচ্ছি, কিন্তু সাগর থাকলে মনে হয় আরও বেটার হতো। তো আমার মনে হয় নদীর বদল যদি সাগর পাওয়া যেত তাহলে মেরিন ড্রাইভের একটা ফিল এদিকে পাওয়া যায়। বা গ্রাম অঞ্চল আসলে যেমনটা হওয়া দরকার সেমনটা এদিকে এসে আমি পাচ্ছি। বা অনেক দিন ধরে গ্রাম অনেক মিস করতেছিলাম, কারণ শহরে ঈদ করতেছি জন্মের পর থেকেই। গ্রাম আসলে ওরকম দেখা হয় না, বা শহর থেকে কোনো দিন বের হওয়া হয় না, গ্রামের দিকে যাওয়া হয় না। তো এই কারণে গ্রামটা অনেক মিস করতেছিলাম। গ্রাম অঞ্চলে আসছি, সো গ্রাম তো ফিল একটু হবেই। আর চাঁদপুর বাতিজা তুমি কোথায় যাও, চাঁদপুর এগুলো অনেক সময় রিস্কি। আপনার দেখা যাচ্ছে মেন
চাকার সামনে এসে পড়লে সামনে চাকার সামনে মানে ব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে। তো এই কারণে একটু সাবধানে বাইক রাইড করতে হবে। আমরা চেষ্টা করতেছি স্পিডটা যতটুকু আমরা আয়ত্তে রাখতে পারবো অতটুকু মেনটেন করে চালানোর জন্য। এই রোডটা অনেক আসলে সুন্দর, দেখতেছেন চারিদিকে পরিবেশ অনেক সুন্দর পরিবেশ। তারপরও এই যে দেখেন, এই যে ওনার কমন সেন্স থাকা দরকার ছিল যে আমি একটা বাইক আসতেছি, আমি এই সাইডে কই যাব, এই সাইডে তার একটু গেলে বালির ভিতর পড়তাম। এরকমই মানে এলাকার ভিতর দিয়ে চললে যে মেন সমস্যাগুলো হয় সেগুলো সব আপনাদের এখন আমি দেখাতে পারতেছি, বিকজ এলাকার ভিতর দিয়ে যাচ্ছি এই কারণে। না হলে আপনাদের এত সুন্দর যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষের মেন্টালিটি, এটা আসলে কখনো কল্পনা করা বোঝা যেত না। দেখেন চারিদিকে পরিবেশটা, এদিকে যখন পানি থাকে তখন পরিবেশটা অনেক সুন্দর থাকে মাশাআল্লাহ। এখনই যে সুন্দর আছে, এখন শুষ্ক মৌসুমে যেই সুন্দর আছে, যখন বর্ষা মৌসুম থাকে তখন কি অবস্থা থাকে একবার চিন্তা করে দেখেন। মানে একবার অনুভূতিটা আমি করতে পারতেছি। এখন আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন সেটা আমি বলতে পারতেছি না। এখন যে পরিবেশটা কেমন সুন্দর সেটা একমাত্র আমি বুঝতে পারতেছি বা আমি আসলে আইডেন্টিফাই করতে পারতেছি। সো আমার কাছে হয়তো যে পরিবেশটা নতুন লাগতেছে, কারণ আমি এরকম পরিবেশে খুব কমই গেছি। ঢাকার বাইরে গেলে এরকম পরিবেশ দেখি, ঢাকাতে তো ছোটো থেকে বড় হয়েছি, এরকম পরিবেশ আসলে দেখা হয় নাই। আরও ভালো হয়তো যদি ঈদের দিন আসতে পারতাম, তাইলে অনেক পরিমাণে আর কি ফাঁকা পেতাম রাস্তাঘাট, বা একদম মানে কিছুই থাকতো না, আরামসে ঘুরে টুরে চিল মাস্তি করে চলে যেতে পারতাম। এখন বাজে 10টা আর আমাদের এখানে দেখাচ্ছে আরও 53 মিনিট লাগবে যাওয়ার জন্য। 53 মিনিট মিনস 11টার ভিতরে আমরা পৌঁছে যাব। এখন পর্যন্ত আমি এ রোডে আসার সময় কোনো বিরতি নেই নাই। সামনে যদি কোনো বিরতি নেই সেটা তো আপনারা দেখবেনই। আমার মনে হয় না কোনো বিরতি নিতে হবে, কারণ 30 কিলোমিটার আছে, তো 30 কিলোমিটার কোনো বিরতি প্রয়োজন হবে না, বা 30 কিলোমিটার কোনো বিরতির দরকার নাই, আরামসে চলে যেতে পারবো। আর রাস্তা অনেক স্মুথ আছে। একটু হালকা পাতা গাড়ির সমস্যা করতেছে, যেমন এলাকার অটোগুলো চলাচল করতেছে, আর কিছু কিছু আপনার যে ওই যে ইসার মাথা বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায়, এদিকে সম্ভবত ভাঙ্গে, এই কারণে আপনার ভাঙ্গনের একটা সমস্যা আছে, এই কারণে আপনার রাস্তাটা এইভাবে বেঁধে দিছে। ভাঙ্গার একটা প্রবণতা আছে সম্ভবত নদী ভাঙ্গনের। এটা মনে হয় বর্ষাকালে এই সাইডে আসতে পাই আসল মজাটা দেখতে পারতাম। আমি মিস করতেছি বর্ষাকালটা, যে বর্ষাকালে এরকম রোডে কী অবস্থা থাকে এটা আমি অনেক মিস করতেছি। আমার ব্যক্তিগত মতামত আর কি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি যতটুকু আসার পর বুঝতে পারলাম যে বর্ষাকালে এ রোডের একটা সৌন্দর্য আছে, যেটা আসলে বর্ষার ভিতরেই শুধু বোঝা যায়, বা বর্ষাতেই শুধু আমরা দেখতে পারবো। এমনিতে আসলে এ রোডের কতটুকু ভিউ, এখনই যে সুন্দর ভিউ, বর্ষাকালে কীরকম ভিউ আসে আপনারা সেটা অনেকেই বুঝতে পারবেন, অনেকে আসলে রিয়ালাইজ করতে পারবেন। চাঁদপুরের ব্লগটা কতটুকু হয় সেটা আমার জানা নেই, কারণ আমি সুন্দর সুন্দর ভিউ স্থানগুলো চাবো যে ক্যামেরায় রেকর্ড করার জন্য। এখন যদি এটাতে আপনার এক পর্বে না হয় তাহলে 2 পর্ব করতে হবে। যদি 2 পর্ব হয় তাহলে আপনার অবশ্যই দেখার অনুরোধ থাকবে। আমি চেষ্টা করব 30 মিনিটের ভিতরে এক এক পর্ব আপলোড করার জন্য। যদি 30 মিনিটের বেশি হওয়ার পরও একটা পর্ব হয়ে যায় তাহলে আমি একটা পর্বে চেষ্টা করব আপলোড করে দেওয়ার জন্য। আর একটা পর্বেই আপলোড করা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে, কারণ 2টা পর্ব অনেকে আসলে ফেভারেবল মনে করে না, বা অনেকে আসলে দেখার জন্য ইচ্ছা পোষণ করে না। এই কারণে আমি চেষ্টা করব একটা পর্বে দেওয়ার জন্য। আর চাঁদপুরের কিছু 3-4টা স্পট আমি ঘুরবো, সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন এই সুন্দর রাস্তা থেকে আমি কিছুক্ষণের জন্য বিদায় নেই, আবার 10-15-20 কিলোমিটার চালায়া তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি। টোল মেবি লাগবে না, এখানেও টোল দিতে হয়, এখানে কোনো টোল প্লাজা নাই, তারপরও টোল এর সামনে মেবি লাগবে না। ক্যামেরা দেখছে তো, এরা তো আসলে অ্যাকচুয়ালি কী বলবো, আমাদের দেশে যে আপকামিং যে দলটা আসবে করতেছে, তাদের কর্মী সংগঠক বা কর্মী বাহিনী, তারা টোল তো নিবে, এটা তাদের একটা রুলস হয়ে গেছে, বা তারা টোল নিবে, তাদের এটা দায়িত্ব। এরকম একটা ছোট ব্রিজের যদি টোল হয়, এটা আমাদের বাংলাদেশের একটা রীতিনীতি পরিণত হয়েছে, জোর যার মৌলুক তার। আমার ক্যামেরাটা আমি এই কারণে অন করছিলাম যাতে দেখতে পারে যে ক্যামেরা আছে। 10 টাকাও যদি বাসে ক্যামেরার উছিলায় তাও অনেক, না হলে 100% টোল আমার কাছ থেকে নিত। মানে বাংলাদেশি বলে বিশ্বাস করতে পারি,
আর উনি দেখেন বাম দিকে আসতেছে, এটা হলো ওনার চা রাইডিং স্টাইল। আমরা ট্যুরে আসছি ভাই, এত কিছু কেউ শিখাইতে আসি নাই। এখন যাচ্ছি, রাস্তায় আছি, আর রাস্তার অবস্থাটা দেখতেই পারতেছেন। আর এদিক দিয়ে মোটামুটি টানতে পারতেছি, কিন্তু 70-এর ভিতরেই থাকতে হচ্ছে, কারণ এদিকে মোটামুটি অটো সিএনজির চাপ আছে, কারণে আর কি অত একটা টানাটানি করা যাচ্ছে না। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চাঁদপুর ঢুকে যাব, মাত্র 18 কিলোমিটার বাকি আছে এখনও। তারপর এখানে দেখাচ্ছে আপনার 35 মিনিট, 18 কিলোমিটার 35 মিনিট। এটা কেন দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না, হয়তো গুগলের মাথা খারাপ হয়েছে, নাহলে সামনে এলাকার ভিতরে বাজার টাজারের রাস্তাঘাট আছে, এরকম একটা কাহিনী হতে পারে। আর আমি এখন পর্যন্ত কোনো বিরতি নেই নাই, অলমোস্ট 100+ চালায় ফেলেছি কিলোমিটার। এখন পর্যন্ত বাসা থেকে কোনো বিরতি নেই নাই, একদম চাঁদপুর যেয়ে একটা দোকানে চা খাবো, চা খেয়ে তারপর আবার একটা বিরতি নিয়ে ওখান থেকে 3 নদীর মোহনার ওই দিকে যাবো। 3 নদীর মোহনার ওই সাইডটা যেয়ে তারপর ভিডিওটা আবার স্টার্ট করি, বা চাঁদপুর যেয়ে আবার ভিডিওটা স্টার্ট করি। কেমন হয় চাঁদপুর যাওয়ার সময়, অনেক তো ভিডিও করলাম, এখন চাঁদপুর যাইয়া 17 কিলোমিটার আছে, ওই জায়গায় যাওয়ার পরে আমি ভিডিওটা করি, তাহলে মনে বেটার হয়। ওইটাই আমার কাছে মনে হচ্ছে আর কি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আর দেখেন রাস্তার অবস্থা, যারা আসবেন তাদের জন্য অবশ্যই দেখা দরকার। এই রাস্তায় ওভারটেক করতেই হবে, আর ওভারটেকের ক্ষেত্রে খুবই সাবধান, না হলে ঝামেলা হয়ে যেতে পারে একটা। কারণ আপনি এ রাস্তায় নতুন, আপনি আসছেন ঘোরার জন্য, আপনি যদি একটা সমস্যা করে যান সেটা আসলে ভালো হবে না, বা সেটা আসলে শুভকর হবে না। গুলিস্তান মতলব আসলে রাস্তা মনে আরেকটা আছে এই জায়গায় আসার, দেখলাম গুলিস্তানের বাসও এদিকে আসে। আমরা যে জায়গায় আসছি এদিক দিয়ে কোনো বাস আসে না, বা এদিক দিয়ে কোনো বাস চলাচল করেন, এদিক দিয়ে শুধু এই যে আমাদের মতো আপনার দেখা যাচ্ছে কিছু বাইক আর হলো অটো, সিএনজি এগুলো চলাচল করে, কিন্তু বাস আছে দেখলাম। তো বাস আসে যেহেতু, রাস্তা ভালো রাস্তা অবশ্যই আছে, বড় রাস্তা অবশ্যই আছে, কারণ বাস তো বড় রাস্তা ছাড়া আসবে না, এটা স্বাভাবিক বিষয়। তো বাসের জন্য বড় রাস্তা অবশ্যই আছে, আমরা যাওয়ার সময় চেষ্টা করব ওই বড় রাস্তা ধরে যাওয়ার জন্য, কারণ এলাকার ভিতর দিয়ে অনেক সময় চালাতে ভালোও লাগে, আবার অনেক সময় রিস্ক হয়ে যায়। এখন দুইটা মিলাই জেলে এলাকার ভিতর দিয়ে চালাতে হয়। বিলবোর্ডে দেখে বুঝতে পারতেছেন আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে চাঁদপুর এন্ট্রি নিয়েছি, মানে চাঁদপুর যে গোল চত্বর বা চাঁদপুর যেখানে, ওইখানে এখনও পৌঁছাতে পারিনি, ওইখানে পৌঁছাতে আরও 2 কিলোমিটারের মতো বাকি আছে। তো আমরা কিন্তু চাঁদপুর যে আনুষ্ঠানিকভাবে, এটা হলো চাঁদপুর গোল চত্বর মেবি। তো চাঁদপুর আমরা আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছি, কিন্তু আমাদের ম্যাপে যেদিক বলতেছে ওইদিকে এখনও আমরা যাই নাই, ওইদিকে যাব। আর রাস্তার ভিতরে ট্রাফিক আছে মোটামুটি ভালো, কারণ এখন 11টা বাজে। আমাদের আরও সকালে বের হলে কোনো ট্রাফিক পেতাম না, আরামসে চাঁদপুর আসতে পারতাম, বা জামজটের ভিতরেও পড়তাম না, আরামসে আমরা মনে করেন দেখতে পারতাম। তো সামনে দেখতেছেন যে 2 কিলোমিটার চাঁদপুর, আমরা 2 কিলোমিটার পরে চাঁদপুর ঢুকে যাব আনুষ্ঠানিকভাবে। এখন বলা চলে চাঁদপুরেই আছি, চাঁদপুর সদর, চাঁদপুর মৎস্য ভবন, ওই জায়গায় আমরা ফালায় আসলাম বা ফালায় আসছি। এখন কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটা চেকপোস্ট আমাদের অতিক্রম করলাম, সেনাবাহিনী আমাদেরকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা। আমরা বলছি হ্যাঁ স্যার সবই ঠিক আছে, ওকে চলে যান। আমাদের আর কি দেখে বুঝছে আমরা ট্যুরিস্ট, আমাদের মানে বিভিন্ন গিয়ার টিয়ার পরা আছে, তো আপনার বাইকের রাইডিংয়ের গিয়ার টিয়ার পরা আছে, যেমন আমার পায়ে একটা গিয়ার পরা আছে, সেফটি গিয়ার। দেখে বুঝছে যে আমরা কোনো ঝামেলা করতে আসি নাই, বা আমরা ওরকম ঝামেলার জন্য আসি নাই, আমাদের সবই ঠিক আছে। আর ঢাকা থেকে একজন আসলে, তো এই যে চাঁদপুর সার্কিট হাউসে আমরা সামনে দিয়ে যাচ্ছি এখন। তো চাঁদপুরে আমরা চলে আসলাম, আমরা ঠিক 10:53 যখন বাজে তখন চাঁদপুরে এন্ট্রি নিলাম। 10:53 আমরা চাঁদপুরে এন্ট্রি নিছি। আমি প্রেডিকশন করছিলাম 11টার ভিতর চাঁদপুর আসবো, কিন্তু এর আগেই আমি চাঁদপুর ঢুকে গেছি। আর এদিকে এখন একটু যানজট হবে, বিশেষ করে এলাকার ভিতর ঢুকে গেছি, মানে এরিয়ার ভিতর ঢুকে গেছি। বিভিন্ন এলাকা এরিয়াতে ঢুকলে আপনার একটু যানজটের ভিতর পড়তে হয়, এটা স্বাভাবিক বিষয়, এটা আসলে মেনে নেওয়ার মতনই, এটা অস্বাভাবিক কিছু না। এখন অনেকে বলবেন অস্বাভাবিক বিষয় কিনা, না অস্বাভাবিক বিষয় না। যেমন আমাদের ঢাকা সিটির ভিতরও টুকটাক কিন্তু যানজট আমাদের পড়তে হয়, তো চাঁদপুরের ভিতরও টুকটাক যানজট আছে, এটা মেনে নেওয়ার মতো। আমরা এখন চাঁদপুরের ওই জায়গায় যে কোথাও একটা বিরতি নিব, চা পানি এগুলো খাওয়া দাওয়া করব, কারণ ফুল রাস্তা আপনার এক রাউন্ডে চলে আসছি, মানে কোনো বিরতি নেই, কোনো জায়গায় দাঁড়াই নেই, কোনো কিছু করি নেই, একদম চাঁদপুরে এসে জাস্ট এখন আপনার চায়ের বা পানির বিরতি নিব। কোথাও পানির বা চায়ের বিরতি নেই,
ডাইরেক্ট চাঁদপুর এসে পড়ছি। আর চাঁদপুর শহর তো ভালো ডেভেলপ মনে হচ্ছে, কারণ বড় বড় বিল্ডিং আছে। আর রাস্তাটা এক লেনের, সমস্যা হলো এই জায়গায় 2 লেনের রাস্তা হলে সবচেয়ে বেটার হতো। মাঝখানে একটা ডিভাইডার দেওয়া থাকলে দেখা যাচ্ছে আপনার উল্টাপাল্টা যে গাড়ি আসার একটা প্রবণতা, এটা অনেকাংশে কমে যেত। আর এই 3 চাকা যানবাহন তো গ্রাম অঞ্চলে থাকবেই, বা একটু ঢাকার বাইরে তো থাকবেই। ঢাকা শহরে এগুলো ভরপুর, আর ঢাকার বাইরে তো এগুলো রাজত্ব করবে, এটা স্বাভাবিক। আমরা এখন যাচ্ছি 3 নদীর মিলনস্থল, মানে 3 নদীর মোহনা যেদিকে, ওই দিকে যাচ্ছি। এটা সম্ভবত আমরা চাঁদপুরে যেখানে এসে থামলাম, চাঁদপুর একবার সেন্ট্রাল, সেইখান থেকে অলমোস্ট 2 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা ভাই, 3 নদীর মোহনাটা কি পিছনে? 3 নদীর মোহনা হ্যাঁ এদিকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। 3 নদীর মোহনা ম্যাপে উল্টা দেখাইতেছে রাস্তা, ম্যাপে দেখতে দিক দিয়ে যায় আরেক দিক দিয়ে। এই কারণে একজনে জিজ্ঞেস করছি, আমরা যে বড় স্টেশনে পাশ দিয়ে আসছি না, ওইটাই সাইড দিয়ে। এখন আমরা যাবো হলো যে বড় স্টেশনের পাশ দিয়ে আসলাম, তো বড় স্টেশনের পাশ দিয়ে ওই সাইডেই যাব আমরা। কিছুক্ষণ আগে বড় স্টেশনের পাশে এসে এই জায়গায় একটা পানি টানি খাইলাম, কারণ আমরা তো রাস্তার ভিতরে কোনো বিরতি নেই, একদম ডিরেক্ট চালায় আসছি 100+ কিলোমিটার। এটা একটা বড় রাইড বলা চলে না। আমি এর আগে আপনার দিনে গেছি শ্রীমঙ্গল, সিলেট গেছি, সিলেট থাইকা আবার অনেক সময় না থাইকাও ঢাকা চলে এসেছি। এটা আসলে কোনো বিষয়ই না, বা রাইডের কোনো ভিতরেই পড়ে না যে এত বড় রাইড দিছি, যে অনেক বড় রাইড দিয়ে ফেলছি তেমন না। এটা হলো চাঁদপুর রেলওয়ে স্টেশন। সো রেলওয়ে স্টেশন যেমনটা থাকে সচরাচর, তেমনই ভিড়ভাড়টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা লোকালয়ে ঢুকে গেছি তো, এই কারণে গাড়িও টানা যাচ্ছে না শান্তি মতো, কোনো কিছুই আর কি করা যাচ্ছে না। ওনারা যেমনটা বললো যে আপনারা পুরাতন রেলওয়ে স্টেশনের এই সাইড দিয়েও যেতে পারবেন, অথবা বড় ব্রিজ আমি চিনি না, সেই কারণে বড় ব্রিজ নিয়ে আর কথা বলতেছি না, বা বড় ব্রিজ নিয়ে আর বকবক করতেছি না। এখন আমি যাই 3 নদীর মোহনায়, কারণ এর আগে কখনো আমার আসলে 3 নদীর মোহনা ওই সাইডটা আমি সবসময় শুনছি। আর চাঁদপুর আসলে মানুষ ঘোরার জন্য 3 নদীর মোহনা, মিনি কক্সবাজার, আর একটা মনে হয় জায়গা আছে সেটা হলো ইলিশের আড়ত, অথবা আপনার যে লঞ্চ ঘাট চাঁদপুর, এগুলোতেই মনে হয় ঘোরাঘুরি করে। আমি যতটুকু আর কি বুঝি, আমি তো এত একটা বুঝি না, যদি কারো ভুল হতে পারে। যদি চাঁদপুরের কেউ আসলে ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করেন, ভাই আপনি এই জায়গাগুলো মিস করে আসছেন, ঘোরা আপনার এখনও হয় নাই। এদিকে মানুষের জীবন ধারণই হলো আপনার নদীর উপর নির্ভরশীল, যতটুকু দেখে আর কি বুঝতেছি। এখন এই রেল লাইনটা যায় কোথায়, চাঁদপুরের রেল লাইনটা? যারা চাঁদপুরের মানুষ আছেন, ভিডিও দেখতেছেন ভাই ব্রাদাররা, অবশ্যই কমেন্ট করতে পারেন যে চাঁদপুরে যে রেল লাইনটা আছে, এই রেল লাইনটা আসলে যায় কোন দিকে। আমার জানা মতে তো চাঁদপুর থেকে ঢাকা মনে হয় ট্রেন যায় না, যায় কি না আমি সেটা জানি না। চাঁদপুর থেকে ঢাকা লঞ্চ চলে, কিন্তু ট্রেন যায় কি না ওইটা আমার অ্যাকচুয়াল আসলে জানা নেই, কারণ আমি ওইটা নিয়ে হয়তো অনলাইনে সার্চ দিলে জানতে পারবো। তো আপনারা যদি কেউ চাঁদপুরের লোকজন কমেন্ট করে জানান যে চাঁদপুর থেকে ঢাকা ডিরেক্ট ট্রেন আছে কিনা, বা ট্রেন যোগে ঢাকা যাওয়া যায় কিনা। যেমন বরিশালের মানুষ কিন্তু এখন ট্রেন যোগে ঢাকা মনে হয় যেতে পারে, ফরিদপুরের রোডটা ইউজ করে, বা পটুয়াখালীর লোকজনও আমি শুনতেছি পটুয়াখালী থেকে নাকি ট্রেন একটা ব্যবস্থা করবে, যেহেতু পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর এদিক দিয়ে ট্রেন চলাচল করে। সো ট্রেন আর তো বরিশাল রোডে চলাচল করতে সমস্যা নাই, এরকমই আর কি। আর একদম ফুললি গ্রামের ভাইব একটা পাচ্ছি এখন। দেখেন এই জায়গায় অনেক ছেলেপেলেরা গোসল করতেছে, এগুলো অনেক মানে আপনার ক্যামেরাতে দেখছি, টিভিতে দেখছি, কিন্তু আসলে বাস্তবে ওরকম দেখা হয় নাই আমার লাইফে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি কখনো গ্রাম অঞ্চলে আসা বা গ্রাম অঞ্চলে বড় হওয়া ওইটা আসলে হয় নাই। ছোটো থেকে আপনার শহর কেন্দ্রিক জীবনযাপন করা হয়েছে, এই কারণে এগুলো অনেক মিস করি আর কি। যখন আমরা বিটিভিতে অনেক সময় দেখতাম যে এরকম ছেলেরা আপনার ঠিকঠাক মতো পানিতে ফালাফালি করতেছে, গোসল করতেছে, পানিতে মানে জাপ দিচ্ছে, এগুলো আজকে আমি সরাসরি দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আবার মোস্ট অফ দ্য টাইম মানে অনেক মিসও করছি, যে নিজের চাইল্ডহুডটা যদি এইভাবে পালন করতে পারতাম না হয় অনেক ভালো হতো। এখন সর্বোপরি আলহামদুলিল্লাহ, উপরওয়ালা যেভাবে যাকে রাখে, যেভাবে যার জন্য জীবন তৈরি করে,
ভিতরে ঢোকে না? পার্কিং নাকি সোজা পার্কিংয়ে রাখতে হবে গাড়ি, এদিক দিয়ে নাকি ভিতরে ঢোকে না, পার্কিংয়ে রাখি গাড়ি, পার্কিংয়ে রাখে ভিতরে যেতে হবে, কিছু করার নাই। তিন নদীর মোহনায় আইসা পড়ছি, পার্কিংয়ে এখন রাখি। আপনারা দেখতেছেন এটা হলো তিন নদীর মোহনা। ওই যে একটা নৌকা আসতেছে, কি অবস্থা নৌকার মানে স্রোতে। আজকে অবশ্য স্রোত কম বা এখন স্রোত কম, বিকজ এখন আপনার চলতেছে বর্ষাকাল না, আর বর্ষাকালে মনে হয় পানির প্রচুর স্রোত থাকে। তো নদীর অবস্থা হলো বর্তমানে এমন, যেমন আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে ট্রলার, স্পিড বোট, ওই যে অনেক দূরে দেখতেছেন যে আপনার লঞ্চও চলতেছে, সেইটা হলো ট্রলার চলতেছে। ট্রলারে প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে, এটা আপনারা দেখতেই পারতেছেন। আর নৌকাটা দেখেন কত হেলে দুলে সামনের দিকে যাচ্ছে। এটা হলো তিন নদীর মোহনা, আর এটা আপনার বর্ষাকালে আরও বেশি, তিনটা দিক থেকে পানি আসে সম্ভবত, এদিক বিকজ অফ এদিক। সো তিনটা দিক থেকে পানি আসে, এই কারণে এই জায়গায় একটা আপনার প্রচুর পরিমাণে পানি, আপনার ওলট পালট অবস্থা সৃষ্টি হয়। যেমন এই যে এটা করতেছে, প্রচুর দুলতেছে। আমি যদি মোবাইলের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা সবচেয়ে ভালো মনে হয় বুঝতে পারবেন। এই যে দেখেন এটার কি অবস্থা নৌকাটার, মানে নৌকাটা প্রচুর পরিমাণে দুলতেছে। এটা যে একটা আপনার আশ্চর্যকর জায়গা, এটা দেখে আসলে এটা বোঝা যাচ্ছে, নৌকাটা দেখে সম্ভবত ধারণা করতে পারতেছেন। আমরা গিয়েছিলাম অবশ্য মিনি কক্সবাজার বা তিন নদীর মোহনা বা মিনি কক্সবাজার যেখান থেকে যায় এদিকে। আর বালিতে কি অবস্থা হয়েছে একবার কল্পনা করেন, মানে বাইক কোনো জায়গায় রাইখা গেলে একবারে শেষ অবস্থা। যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে, মানে চাঁদপুর লঞ্চ ঘাট যেটা আছে, চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে আমরা এখন যাওয়ার জন্য বের হলাম। তিন নদীর মোহনার এখান থেকে চাঁদপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আমরা আবার বের হয়েছি। আমাদের এখন একটা সমস্যা হয়েছে, আমাদের এখানে আসার পরে, তিন নদীর মোহনার এখানে আসার পরে নেট চলতেছে না, নেট একদম বন্ধ হয়ে গেছে। মোবাইল দুইটাই, আর একটা চার্জ নাই, এটা লাগানো ছিল, আস্তে আস্তে চার্জ শেষ 2 ঘন্টায়। তিন নদীর মোহনা থেকে একটু সামনে আসলে হাতের বাম দিকে লঞ্চ ঘাটের রাস্তা। তো লঞ্চ ঘাটের রাস্তা এত চাপিল রাস্তা, এটা মনে হয় অনেক আগে করা বা অনেক আগের মনে হয় রাস্তা, এই কারণে এত চাপিল বা এত সরু রাস্তা। আসলে এক লেনও বলা চলে না এটারে, একদম মানে পাড়া মহল্লার যে রাস্তা আছে ওরকম রাস্তাঘাট। চাঁদপুরের লঞ্চ ঘাটের রাস্তা কি এরকম জানি না, দেখি যাইয়া, আর আমি কখনো যাই নাই, ফার্স্ট টাইম যাওয়া, এই কারণে মানে নতুনত্ব লাগতেছে। আমি লঞ্চ ঘাটের আশেপাশে আছি কিনা তাও জানি না, কারণ মানুষদেরকে জিজ্ঞেস করে আসতে হচ্ছে। লঞ্চ ঘাট কোন দিকে? লঞ্চ ঘাট এদিকে সোজা। আমাদের ওই যে আপনার এইটা নষ্ট হয়ে গেছে যাওয়ার কারণে, মোবাইলের নেট গেছে থেকে আরেকটা চার্জ শেষ হয়ে গেছে, এই কারণে আমরা জিপিএসের কোনো সাপোর্ট নিতে পারতেছি না, বা জিপিএস ইন টোটালে অফ আছে এখন আমাদের। আমরা জাস্ট জিজ্ঞেস করতে যেতে হচ্ছে। আর আমরা তো ওই জায়গায় গেলাম, আপনার নামার পরে 2টা স্পট ঘোরার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু একটা স্পট ঘুরছি, কারণ হলো ওই জায়গায় আসলে ওরকম কিছু নাই ঘোরার মতো, যে আহামরি কিছু আছে ওই রকম না। মোটামুটি তিন নদীর মোহনার এখানে আপনি ঘন্টাখানেক সময় পার করলাম, পার করে এখন আবার লঞ্চ ঘাটের এদিকে যাচ্ছি, 1 ঘন্টার মতো পার করলাম। তো লঞ্চ ঘাটের এইখানে যাওয়ার পর এখন দেখি ওই জায়গা থেকে ইলিশ মাছ খাওয়া যায় কিনা। আমরা অবশ্য ইলিশের আড়তে যাব না, কারণ এখন ইলিশে আড়ত পাবও না, এখন আপনার অনেক বেলা হয়ে গেছে। দেখি তারপরও যদি নেট আসে আমাদের ফোনে, নেট কিনতে পারি বা ফোনে যদি চার্জ দিতে পারি। কেবল হলেই হতো, আমার এখানে চার্জের সিস্টেম আছে অবশ্য, কেবলটা থাকলে চার্জ দিতে পারতাম। এই যে আমরা চলে আসছি প্রায় লঞ্চ ঘাট, চাঁদপুর লঞ্চ ঘাট। এত সরু রাস্তা দিয়ে লঞ্চ ঘাট, নাকি আমরাই সরু রাস্তা দিয়ে আসছি তিন নদীর মোহনার এখান থেকে কে জানে। বড় রাস্তা থাকার কথা, না হলে এত বড় বড় গাড়ি লঞ্চ ঘাটে কীভাবে আসে বা কীভাবে এখান থেকে চলাচল করে, কারণ লঞ্চ ঘাটের আশেপাশে 100% বড় রাস্তা আছে। লঞ্চ ঘাটে ভিড় তো হবেই, সামান্য মানুষের, এটা তো স্বাভাবিক বিষয়। লঞ্চ ঘাট, ফেরিঘাট, তারপর আপনার রেল সেতু, রেলঘাট, এগুলোতে মানুষের ভিড় হবে না, কার ভিড় হবে? মানুষ তো চলাচল করবেই, স্বাভাবিক বিষয়। আমরা দেখি
গাড়ি কোথাও রাখা যায় কিনা। ভাই দেই ভিতরে যাই তো। এটা হলো লঞ্চ ঘাট, চাঁদপুরের যে লঞ্চ ঘাট, এটাই লঞ্চ ঘাট। এখান থেকে মানুষ ঢাকা আর কোন রোডে যায় আমার জানা নেই, ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর এই রোডে সচরাচর লঞ্চ চলাচল করে। সো আপনারা দেখতেছেন ওই যে লঞ্চ, ঢাকা চাঁদপুর, চাঁদপুর ঢাকা, এটা হলো আপনার অবে জমজম। তো এখানে আমরা দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা লঞ্চ ঘাটের পাশে। তারপর যদি সম্ভব হয় আমরা চিন্তা ভাবনা করব যে আপনার পাইকারি যে আড়ত আছে, পাইকারি মাছের আড়ত, ওদিকে যাওয়ার জন্য বা ওদিকে মুভ করার জন্য চাঁদপুরের। সো এখন আপাতত আপনার লঞ্চ ঘাটটা দেখানোর জন্য আসছিলাম। সো মনে হয় আপনার লঞ্চ ঘাটটা দেখছেন। এখন আমরা দেখি কিছু খাবার দাওয়া করা যায় কিনা, কারণ 1টা বেজে যাচ্ছে, খাওয়া দাওয়া তো করতে হবে। বাংলাদেশের যে টুরিস্ট স্পটগুলোতে আসলে আপনার, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, আসলে যে এরকম আপনার একটা বাধার সম্মুখীন, সেটা একমাত্র ক্যামেরা আছে বলেই হচ্ছি না বা কম হতে হচ্ছে আর কি। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, অত আহামরি লেভেলের এক্সপেকটেশন না, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। রাদার দেন ঢাকার তুলনায় প্রাইসটা একটু বেশি। ঢাকাতে আমরা এই খাবারটা যদি খাই অলমোস্ট সর্বোচ্চ 500 টাকা, এই জায়গায় 700 টাকা লাগছে। ঢাকা থেকে 200 টাকা খাবারের প্রতি বেশি লাগছে। আসলে চাঁদপুর আমাদের ঘোরা মোটামুটি শেষ, 3 ঘন্টায় চাঁদপুর শেষ করে ফেলেছি ঘোরাঘুরি। মানে 3 ঘন্টার ভিতরে আশেপাশে যা ছিল 2-3টা স্পট মোটামুটি কাভার হয়ে গেছে। এখন আমরা অবশ্য আবার ঢাকার দিকে ব্যাক করতেছি। মাঝখানে খাবার বিরতি, নামাজের বিরতি, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, তো শুক্রবারে নামাজের বিরতি দিতে হলো, খাবারের বিরতি দিতে হলো। সো 2টা বিরতি নিলাম। আর খাবার সম্পর্কে যেটা বলতেছিলাম, আপনার এই জায়গার খাবার একটু প্রাইস বেশি। আমরা যেখানে খেলাম আপনার আমাদের 700 টাকার মতো বিল আসছে, আমরা কিন্তু আহামরি জিনিস খাই নাই। তারপর আপনারা যখন খাবেন তখন খাবারের দাম জিজ্ঞেস করে খাবেন যে কত কোনটার প্রাইস। আমরা তো জাস্ট আসলাম, আইসা 2 জন ছিলাম, বললাম কী কী আছে, যা আছে নেন, ভালো ভালো জিনিস সব কিছু আমাদের সামনে নিয়ে আসছে। মোটামুটি আমরা খাওয়া দাওয়ার পরে জিজ্ঞেস করলাম বিল কত হইলো। পরে উনি বললো যে ভাই বিল হয়েছে 700 টাকা, পানি সহ, 2 লিটার পানি সহ, অন এভারেজ 2 জনের খাবার নাকি 700। আমরা ওই যে ঘাটের ওইখানে খেলাম, লঞ্চ ঘাটের ওইখানটায়। যাই হোক, হয়তো আমরা যদি জিজ্ঞেস করে খাইতাম বা যদি জিজ্ঞেস করে খাই বা জিজ্ঞেস করে খান, তাহলে বিলটা এত বেশি ধরতে পারবেন। আমরা যেহেতু জিজ্ঞেস করে খাই নাই, আমরা জাস্ট গেছি, আমরা ভাবছি আর কত হবে 2 জনের খাবার, অন এভারেজ 500 টাকাই। আর যদি আমরা অত খেতাম তাহলে না হয় ধরতাম যে বেশি খেয়েছি, এই কারণে বিলটাও বেশি হয়েছে। যাই হোক, খেয়েছি, এখন এটার বিরুদ্ধে দুর্নাম করে আসলে লাভ নাই। এখন আবার আমি ঢাকার দিকে ব্যাক করতেছি। আসলে আজকের ভিডিওর এন্ডিং আমি এখনও করি নাই, মনে হচ্ছে ঢাকা যে এন্ডিংটা করলে ভালো হয় বা বেটার হয়, কারণ এই জায়গায় এন্ডিং কি করব, আমি ঢাকা যাই, তারপর আপনাদেরকে এন্ডিংটা দিলে মনে হয় ভালো হয়। আবারও আসলে মেঘনা সেতুর এখানে আইসা ভিডিওটা স্টার্ট করতেছি, বিকজ আমরা কিন্তু যে ডে 1-এর চ্যালেঞ্জ নিয়েছিলাম যে একদিনের ভিতর আপনার চাঁদপুরে যাব, চাঁদপুর থেকে ঘুরে আবার ঢাকা ব্যাক করব। আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জটা মোটামুটি কমপ্লিটের পথে। আমরা মেঘনা টোল প্লাজার এখানে আসছি। এখন যদি টোল নেয় তো নিল, না নিল এটা দেখি মেঘনা কি করে। আর এর আগের বার তো দারোয়ান টোল নিয়ে ছেড়ে দিছে, মানে দারোয়ান টাকা নিয়ে ছেড়ে দিছে। এইবার কি করে দেখা যাক, এবার টোল নেয় কি না বা নিল কত টাকা। আমরা সম্পূর্ণ আপনার একদিনের ভিতর কভার করার চেষ্টা করছি পুরো রোডটা। এর ভিতরে আপনারা দেখছেন 2-3টা স্পট ঘুরছি। মোটরসাইকেল 15 টাকা, প্রাইভেট কার 65, জিপ 90, মাইক্রোবাসও 90, মিনি বাস 185, বড় বাস 450, পিক আপ 90, মিনি ট্রাক 90, মিডিয়াম ট্রাক 190, হেভি ট্রাক 500, টেইলার হলো আপনার 1250 টাকা। এগ্রিকালচার ভেহিকেল, এটার আবার একটু ছাড় আছে। এই জায়গায় টোলের ক্ষেত্রে আমরা 15 টাকা দিলাম, আসার সময় 15 টাকা দিছি, মোটামুটি ভালোই বলা চলে, খারাপ না। 15 টাকা তো অনেক কিছুই।
আপনার একবারে যে ফালাই দেওয়ার মতো অ্যামাউন্ট তাও না, মোটামুটি লেভেলের আছে। সব ভিডিওটা এখানে আমি এন্ডিং করে দেই। আমরা চাঁদপুর আসলাম, চাঁদপুরে আজকে সারাদিন ঘুরলাম, ঘুরে এখন বাজে 4টা। তো 4টা বাজে আমরা চাঁদপুর থেকে ঢাকার দিকে ব্যাক করতেছি। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যারা, অবশ্যই ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়, কোন কোন স্পেসিফিক জায়গা সম্পর্কে আপনার ট্যুরের ভিডিও চান। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো ট্যুর দেওয়ার জন্য, যতটুকু আমি পারি বা যতটুকু আমার সৃষ্টিকর্তা আমার নসিবে লিখে রাখছে অতটুকু আমি করব আপনাদের জন্য। অবশ্যই ভিডিওগুলো এখন রেগুলার দেওয়ার চেষ্টা করতেছি, কতটুকু দিতে পারতেছি আপনারা দেখতেছেন। আপনাদের জন্যই আমি আসি। আপনারা যখন চাবেন তখন থাকবো, যখন চাবেন না তখন থাকবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।